নমস্কার, আমি মানসী নিয়ে এলাম আপনাদের সেই ভালোবাসার প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। পুজো 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 এখন জমজমাট, পুজো একদম দোরগোড়ায়, পুজোয় আনন্দ, আলো, উচ্ছ্বাস, অনেক দুঃখকে চেপে রেখে এই কটা দিন একটু আনন্দ করার চেষ্টা করা, এই সব কাজকর্ম শুরু হয়ে গেছে পুজোয়। এবং যথারীতি আমাদের আড্ডায় চলে এসছেন চারজন খুব প্রিয় মানুষ, আপনাদের চেনা মানুষ, সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে করে নিই। আপনারা, আমি একটা নাম বলছি, একটু ভেবে দেখুন তো তাকে চেনেন কিনা। ওনার নাম হচ্ছে দীপুদা। চেনেন? চেনেন? আরে সেই কবে থেকে বাঙালির সঙ্গে পুজোয় দীপুদার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়ে গেছে। এই দেখো, মনে করতে পারছে না। আরে প্রত্যেক বাড়িতে পুজোর ছুটি হলে বাঙালি দৌড়তো দীঘা, পুরী, দার্জিলিং, তার মানে দীপুদা। এবং পুজো মানেই বাঙালি কোথাও না কোথাও একটু বেড়াতে যাওয়া। তো আজকে আমাদের টপিক হচ্ছে বেড়ানো নাকি ঘরের কোণ। অনেকেই কিন্তু আছেন এখন, বাবা পুজোর ভিড়ে বেরোবো না, ঘরের কোণে বসে বই পড়বো। হলো, অনেকে আছেন পুজোয় বেরোবো না, যা সারা বছর মাটি হয়ে গেল। তো আজকে আমাদের গেস্টরা কি ভালোবাসেন, কবে থেকে কি ভালোবাসেন, তারা বেড়াতে যান, বেড়াতে গেলে কোথায় বেড়াতে যান, তাদের কোথায় বেড়াতে যেতে ভালো লাগে, আর তার ফাঁকে ফাঁকে কিছু সুন্দর সুন্দর যারা বেড়াতে যায়, এদের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট বেড়ানোর জায়গা, সেগুলো সন্ধান করা, এই কাজগুলো আজকে আমরা করব। আপনাদের সঙ্গে আমাদের গেস্টদের আলাপ করিয়ে দিয়ে আমাদের ভীষণ প্রিয় মানুষ। আমার একদম ডান দিকে আছেন স্বর্ণকমল। আমি তো অবশ্যই অভিনেত্রী, অভিনয়টাই পেশা এবং নেশা। তো ছোটবেলা থেকে তাই করে আসছি। ছোট পর্দা, বড় পর্দা, থিয়েটার, সব মাধ্যম মিলিয়েই চলছে জার্নি। এইভাবেই চলুক, এটাই আমি দর্শকদের কাছ থেকে, সবার কাছ থেকে আশীর্বাদ চাই। একদম। তারপরে আছেন মৌ ভট্টাচার্য। তিনি খুব ভালো অভিনেত্রী হিসেবে তাকে সবাই চেনেন, কিন্তু তার একটা গোপন খবরও আছে, তিনি ভীষণ ভালো নাচ করেন। এটা আমি জানি, কারণ ও শুধু অভিনেত্রী হিসেবে নয়, এমনিতে আমার ছোটবেলার বন্ধু, কারণ ওর মা আমার মা খুব ভালো বন্ধু ছিলেন। সেই সূত্রেই তো আমাদের সেই ছোটবেলা থেকে জার্নি শুরু। হ্যাঁ, তো যদিও আমি মৌ ভট্টাচার্য, আমার মানে জীবনটা শুরুই হয়েছিল নাচ দিয়ে, কাথাক। আমি বলতে পারো যে আমি ব্লেসড যে আমি মহারাজজির কাছে তালিম নেবার সুযোগ পেয়েছি। আর এই অভিনয়টা হুট করে এসে যাওয়া, এটা আমার কাছে মানে অভিনয় করতে হবে বা করব এরকম কোনো রকম প্ল্যান ছিল না। তখন তো প্ল্যান অন্যরকম ছিল, সেসব প্ল্যানে আমরা পরে আসবো। হ্যাঁ, আচ্ছা, এবারে আমার বাঁদিকের মানুষদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার বাঁদিকে আছেন সুকৃতি লহরী, মানে স্বনামধন্য অভিনেত্রী, মঞ্চের, পর্দার, সবেরই। আমি সুকৃতি লহরী। হ্যাঁ, থিয়েটারই দিয়ে শুরু হয়েছিল অভিনয় জীবন। তারপরে আমি চলে যাই অধ্যাপনার ক্ষেত্রে। আমি একটা কলেজে পড়াই এবং থিয়েটার নিয়ে গবেষণা করি, পিএইচডি করেছি। কিন্তু থিয়েটারের সঙ্গে সঙ্গে আমার কেবলই মনে হয় যে না, একটু অন্যরকম মাধ্যমে কাজ করি। বাচিকের কাজ যেমন করেছি, তেমনি এই টেলিভিশনের কাজ এবং ছবির কাজ, এই মাধ্যমগুলোতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন ধরনের মাধ্যম। আর প্রত্যেকটা ক্ষেত্রেই কিরকম আলাদা হয়ে যায় অভিনয়গুলো। যেমন আমরা এখন সিরিজ করছি, ওটিটি সিরিজ করছি, সেই সব ক্ষেত্রে তখন ও যেটা বললো, সত্যি তখন আমার মনে হয় যে ওরা সিনিয়র, ওদের থেকে অনেক শেখার আছে। মানে এই যে কাজ করার একটা শেখার সেই জায়গাটাও কিন্তু আমরা এখানেই খুঁজে পাই। কে ছোট, কে বয়সে ছোট, সেটা বড় কথা না, যে কতদিন ধরে কাজ করছে সেটাই বড় কথা। কাজেই আমাদের এই কদিন আগে একটা ছোট্ট ডাবিং এর কাজ ছিল, সেখানে গিয়েও এত সুন্দর একটা গাইডেন্স পেলাম। আমার মানসী বলতে অসুবিধা হবে, আমি মিষ্টুই বলবো। মিষ্টুর কাছ থেকে একটা ছোট্ট টিপস দিল, ব্যাস হয়ে গেল, কাজটা সঙ্গে সঙ্গে হয়ে গেল। সেই অধ্যাপনার সঙ্গে সঙ্গে অভিনয়, এটাই আমার জীবনের একটা ভীষণ একটা মিশেল এবং মেলবন্ধন বলা যেতে পারে। থ্যাংক ইউ দিদি। তার পাশে আছেন সত্যি আরেকজন বাচিক শিল্পী, মমতা মুন্সি। নমস্কার, আমি মমতা মুন্সি। আমি একজন বাচিক শিল্পী। আমি দমদমে থাকি।
আর বিশেষ কিছু বলার নেই, এই আচ্ছা, বাচিক বাকিটা শিল্পী। গল্পে গল্পে বেরোবে। গল্পে গল্পে একদম বেরোবে। একদম এটাই। একদম একদম। আমার নিজের মনে হয় দলের মধ্যে উনি সবচেয়ে ছোট, অঙ্ক তাই বলে, তো ওনার থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা আমাকে আগে ছোট থেকে কেন, বড় থেকে শুরু হোক না। ছোট শুরু। না, ছোট দিয়ে শুরু হওয়া ভালো। বড়রা এমন এমন কথা বলবে, তারপরে এমন হাসি হাসি কোথায় চলে যাবে, মাঝখান থেকে ফসকে বেরিয়ে যাবে, ধরতে পারবো না। না না, শোন না, জোকস অ্যাপার্ট, সিরিয়াসলি বল আমাকে স্বর্ণ, মানে এই যে ছোট থেকে বড় হলি এতখানি, পুজো কিভাবে কাটে? ছোট থেকে বড়টা তো আমি মানে এই ইন্ডাস্ট্রিতেই হয়েছি, তুমি জানো। আমি যখন এসছি ক্লাস 12, 11, তারপরে না, তার আগেও তো একটা ছিল। হ্যাঁ, এবার আমার ছোটবেলার পুজোগুলো খুবই মানে আমার প্রত্যেকটা স্মৃতি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা পুজোয় কখনো একা থাকিনি। প্রত্যেকবার পুজোতে যেটা হতো, আমরা পুজোর 4টে দিন বা 3টে দিন বাইরে যেতাম না, ছোটবেলায় বলছি এটা। ও হ্যাঁ, মানে বাড়ির বাইরেই যেতি না? না, মানে বেড়াতে ঘুরতে যেতাম না। আচ্ছা, হ্যাঁ, যেটা ঘুরতে আজকে যেতাম আমাদের না। টপিক, ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া, সেইটা ওই 4 দিন আমরা যেতাম না। কেন? কারণ মায়ের একটা ব্যাপার ছিল এবং আমাদের সবার একটা ব্যাপার ছিল যে পুজোর সময়টা কলকাতা, হ্যাঁ, এবং ছোটবেলাটা আমার মেজো মাসির বাড়ি যেহেতু নর্থ, তো নর্থের প্রত্যেকটা ঠাকুর কিরকম, তো আর প্রতিটা ঠাকুরই আলাদা আলাদা এক একটা। তো আমরা ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই কদিন নর্থে, আর আমার অদ্ভুত ভাবে আমার নমাসির বাড়ি ছিল সাউথ, ম্যাডেট স্কোয়ার। তো সেখানে নর্থ আর সাউথ তো দুদিকে দুটো হ্যাঁ, ঘাঁটি, এবং ওই দুটো আমাদের ঘাঁটি ছিল। তো সেখানে যেতাম আমরা, নবমী দশমীটা কাটাতাম, তারপর থেকে আমাদের হতো ঘুরতে যাওয়া, হতোই। ও পুজোটা শেষ করে পুজোটা শেষ করে মানে সেদিন ঘুরতে যাওয়া, মানে 4টে দিন পুজোর আনন্দ প্লাস ঘুরতে যাওয়া। ওটা পরীক্ষা থাকলেও যাওয়া, না থাকলেও যাওয়া, যেতে হবে। কিরকম এবং জায়গায় যেতিস? আমরা 22 জনের একটা টিম ছিলাম, 22 জন, মানে আমরা মানে দুটো প্রায় ফুটবল টিম। হ্যাঁ, প্রায় দুটো। আমার মাসি, 3-4 মাসি, মামার বাড়ি, আমরা এরকম, আমার দিদাও যেতেন হয়তো মানে কখনো পুরো কখনো, family সবাই পুরো। একসঙ্গে। এবং আমার ছোটবেলার স্মৃতিতে মনে পড়ে না ওই 22 জন ছাড়া আমরা কোথাও ঘুরতে গেছি। আর বাবার একটা ভীষণ ইয়ে ছিল, মানে বাবা বিভিন্ন জায়গায় নিয়ে যেতেই পারতেন, কিন্তু এই 22 জনের টিমটা আমরা মিস করব না বলে বাবা খুব জেনারেল একটা জায়গা চুজ করতেন, যেখানে সবাই অ্যাফোর্ডেবল, সবার জন্য অ্যাফোর্ডেবল। কারণ এটা তো হয় না যে প্রত্যেকের তো আলাদা আলাদা ইয়ে থাকে, সবাই যাতে যেতে পারে এরকম একটা, সেটা সবসময় জঙ্গল হতো। ও, বিভিন্ন টাইপের জঙ্গল, তখন তো শীত ঢুকছে, ওই সময়টাই তো একটু একটু করে শীত ঢুকছে হ্যাঁ। তখন। তো আমার ছোটবেলার বেড়াতে যাওয়ার ম্যাক্সিমাম অভিজ্ঞতাই জঙ্গল, এবং জঙ্গলে খুব এনজয় করতাম আমরা। মানে সেই পাহাড়ে ঝর্ণায় চান করা, হাতির পালে পড়া। হ্যাঁ হ্যাঁ, এই একদম গল্পগুলো শুনবো কিন্তু, একদম পরপর একদম, বলবো, একদম। পরপর এই বলবো। গল্পগুলো না শুনে ছাড়া যাবে না স্বর্ণকে। হাতির পালে আমি বেড়াতে গিয়ে একবার গন্ডারের পাল্লায় পড়েছিলাম, কিন্তু হ্যাঁ, কিন্তু হাতির পালের পাল্লায় পড়ে না, গন্ডারের পালের পাল্লায় পড়িনি। এবং সেটা মানুষ যদি সন্ধ্যেবেলা, দুপুরবেলা, সকালে নয়, রাত্রির তখন 11টা, 11:30 তোমাদের এবার রাত্রিরে 11টায় হাতির পালের জায়গায় যাওয়ার কি দরকার ছিল? ওগুলো বাবার সত্যি বলে ওনাকে বলা তো যাচ্ছে না, মশাল দুজন টশাল মানুষ। জ্বালিয়ে। তাই তোকেই বলছি, রাত্রির বেলা হাতিরা হাতিদের মতো থাকবে, থাকবে। দাদা সেখানে গিয়ে আমরা এলুম, তো সে তো রেগে যাবেই, খামোখা আমার রাত্রিবেলা ঘুম ভাঙিয়ে তোমরা এলেই বা কেন। তো ওইগুলো বিভিন্ন রকম অভিজ্ঞতা। হ্যাঁ। আর বড় হওয়ার পরে যখন আরো অনেকটা বড় হয়ে গেলাম, যখন প্রত্যেকটা আমাদের ভাই বোনদের আলাদা আলাদা পড়াশোনা বা লাইফ, কারোর বিয়ে হয়ে গেল, তখন আমরা যে টিমটা এখনো অবধি যাই, ওই একই সিস্টেমে আমরা নবমী বা দশমীতে বেরিয়ে পড়ি। নবমীতেই সেটা হচ্ছে এখন আমার বাবা মা, আমরা, আর মানে ভাইয়ের বউ আর ভাইয়ের শ্বশুর শাশুড়ি, এটা আমাদের একটা 11 জনের টিম। চমৎকার টিম, অর্ধেক করেছে, হ্যাঁ অর্ধেক 22 থেকে অর্ধেক করেছে, 22 দুটো থেকে টিম থেকে একটা টিম হয়েছে। আবার বাড়বে এই টিমটা আমার মনে হয়। এই টিমটা আর বাড়ার জায়গা নেই, না, এবার না, সময়ের সঙ্গে সঙ্গে এবার টিমটা ছোট হবে, ছোট হয়ে সেটা গেছে। মেনে নিতে হবে। কিন্তু এখনো যে 11 জনকে টিকিয়ে একটা টিম হ্যাঁ। টিকিয়ে রাখা গেছে, এটাই অনেকখানি। ঠিক আছে, আমাদের আড্ডা তো চলবে, এর পরের আড্ডায় আমরা মৌকে ধরবো, তারপরে তোমাকে ধরবো, তারপরে তোমাকে ধরবো, কাউকে ছাড়বো না। কারণ আমি যা দেখছি সেটা হলো আমার স্টকে ক্রমশ কিন্তু মানে একটুখানি বেড়াতে যাওয়া হবে কি হবে না, এরকম জায়গায় চলে এসেছিলাম। এই আড্ডাটা থেকে আমি ভয়ঙ্কর ইন্সপায়ার্ড হব,
এবার বাড়িতে গিয়ে ফায়ারিং শুরু করে দেবো, সবাই যায় বেড়াতে, আমরা কেন যাই না, এরকম করে। কিন্তু এটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, আসছি নিয়ে সঙ্গে গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। এইবার আমরা যাব মৌয়ের কাছে। মৌ, তুই ছোটবেলাটা বল আগে, বড়বেলার গল্প তো সব পরে শুনবো। ছোটবেলার বেড়ানো, তোর তো ছোটবেলা অনেক তাড়াতাড়ি বড় জায়গায় চলে গেছে, তার আগেও তো একটা ছিল। আমি যখন তখন আমার মানে পুজো মানে আমাকে মামা বাড়ি যেতেই হবে। মামা বাড়ি হচ্ছে ভবানীপুর, আর ভবানীপুর হচ্ছে পুরো মানে পুজোর জায়গা, পুজোর জায়গা। আর আমাদের ছোটবেলার ভবানীপুর ভাবো, এখন তো সে নয় পাল্টে গেছে, সঙ্গমিত্র মানে সব তো ওখানে, কেশপল্লী তো পরে একদম মুক্তদল সব সব তো ওইখানে। মানে আমার মামা বাড়ি হচ্ছে গোবিন্দ বসু লেন। আচ্ছা, তো সেখানে মানে একটু গলি হলেও কিন্তু একটু বড় রাস্তায় আসলেই তো ঠাকুর ঠাকুর ঠাকুর। তো ছোটবেলাটা আমার পুরো মামা বাড়িতেই কাটতো, আর এমনি নর্মালিও মামা বাড়িতে কেটেছে। পুজোর সময় তো মাস্ট, তখন সেই ইয়েলো ট্যাক্সি করে, তখন কালো হলুদ, হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাগ মানে বোঝাই করে সবাইকে জামা কাপড় দিতে হবে। মানে আমার মায়েরা হচ্ছে 9 ভাই বোন, তার মধ্যে একজন বিয়ে করেননি, হ্যাঁ একজন বিয়ে করেন, এবং তাদেরও প্রত্যেকটা ছানাপোনা আছে, এবং প্রত্যেকেই এসে ওখানে জড়ো হতাম। কিন্তু মা বাড়ি খুব ছোট, কিন্তু আমি এখন ভাবি যে আমরা ওই অতগুলো মানুষ কি করে ওখানে থাকতাম, ইচ্ছে একদম খুব মজা করে ওই কটা দিন কাটতো। আর মানে বেড়াতে সেভাবে আমি পুজোর সময় একবারই গেছি, সেটা পরবর্তীকালে, মানে নিছকই মানে ওই রথ দেখা কলা বেচা দুটো করতে, কিন্তু সেটাতে পরে বলছি যে খুব মানে ডিসার্টেন্ট হয়েছিলাম, বলছি আচ্ছা মানে সেটা বলবি। তো ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল, ওইটা তো তার সঙ্গে অ্যাড হয়েছিল যে আমি কোনোদিন কলকাতা ছেড়ে কোনোদিন কোথাও যাবো, কলকাতা যে কি নষ্ট, আমি যাবো না, আমি এখানেই থাকবো। এবং এখনো যেটা হয়, আমার মেয়েরা আগে থেকেই প্ল্যান মানে করে যে মা এই কটা দিন আমরা অমুক জায়গায় যাবো, সাউথের এই দিন, মানে একদিনে সবটা কভার করবো না, আলাদা আলাদা করে দিন, এবং একদিন বাইরে খাওয়া। মানে পুজো মানে তো খাওয়া না, ফুচকা রোল। আমাদের ছোটবেলায় তো এমনি রোল খাওয়ার পারমিশন ছিল না, আমাদের ছোটবেলায় তো পুজোর সময় একটা রোল খাওয়ার পারমিশন পাওয়া যেত। একদম সময় রোল খাবো বললে না, ওরে বাবা, ওই বড় একটা এতে চাটুর, আর অদ্ভুত ভাবে ঘুগনি, আর অদ্ভুত ভাবে আমি দেখেছি যেটা আমাদের ছোটবেলায় পুজোর সময় বা কোনো অকেশনের আগে অন্যান্য খালি সময়গুলোতেই না আইসক্রিম বল, ফুচকা বল, সব নাকি নর্দমা জল দিয়ে বানানো হচ্ছে। আরে পুজোর সময় নাকি সেগুলো ভালো জল দিয়ে বানানো হচ্ছে, তখন আর ময়দা তো পোকা নেই, আর আইসক্রিমও নর্দমা জল নেই, ওই 4 দিন নাকি ভালো। আর বাকি যেদিন খেতে চেয়েছে না রোল কিনে দাও, বাবা ময়দায় পোকা, আর আইসক্রিম ওরে বাবা না না নর্দমা জল দিয়ে বানায়। আমার দেখতে ইচ্ছে করতো কোন সে লোক যে নর্দমা জল দিয়ে বানায় বাকি কটা দিন, আর পুজোর দিন আর একটা জিনিস ছিল না ছোটবেলায়, ওই কোল্ড ড্রিঙ্ক যেহেতু কাঁচের বোতলে থাকতো, একটা করে একটা আওয়াজ হতো, সেই লোহার ওপেনার ছিল একটা, ওই আওয়াজটা মিস করি এখন, কারণ এখন সব প্লাস্টিকের বোতল হয়ে গেছে। এইবারে আমরা একটু টং 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 টঙে যাই, বলো তোমার ছোটবেলা কেমন কাটতো? টং 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 টঙেই যাবো। টং টং টং। ছোটবেলা আমার সত্যি কথা বলতে কি, আমি পুজোয় বেড়াতে যাওয়াটা ছিলই না আমার, কোনো দিন না। 2 বার আমাকে যেতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু সেটা অন্য ব্যাপার। মানে পুজোয় বেড়াতে যাচ্ছি সবাই মিলে না, বরং পুজোয় সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া। বাবার অফিসের গাড়ি আসতো, 2টো গাড়ি আসতো, তাদের ভর্তি করে প্যাকড একেবারে, এবং বন্ধু বান্ধবদের নিয়েই। আর তখন তো অত নিয়ম ছিল না যে এতজন উঠবে না, না একটা অ্যাম্বাসেডরে 10 জনও উঠেছে কোনো সময়। দিয়ে শুরু হতে পার্ক সার্কাসের ঠাকুর দেখা হতো, তারপরে সাউথ রাত জেগে, কিন্তু 11টার সময় সবাই খেয়ে দে সব বেরিয়ে পড়লো একেবারে। সে তখন কিন্তু না এত রাত জাগা, মানে আমাদের সময় কত ক্লাস 5-6-এ পড়ি হয়তো, তখন কিন্তু এত রাত জেগে ঠাকুর দেখার এই ব্যাপারটা ছিল না, মানে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যেত। রাতেও যেমন ভিড়, দিনেও না রাত, তখন না রাতের ব্যাপারটা, এখন ভীষণ রাতেই লোকে বেরোয় বিশেষ করে, তো সেইটা ভীষণ আনন্দ ছিল, ওটা ভীষণ আনন্দ। কখন 11টা বাজবে, এবার সব স্টার্ট করে সব নিয়ে এবার খাবার দাবারও কিছু সংগ্রহে থাকতো, সেটা ভীষণ মজার। কিন্তু সেই মজাটা তো বেশি দিন থাকেনি, ন্যাচারালি বাবা চলে গেলে তার এটা আর হয়নি।
তারপরে অন্যরকম মজা এসছে জীবনে, যে বন্ধু বান্ধব মিলে বেড়াতে যাওয়া। আর কখনো কখনো হয়তো ওই ভাগটা ছিল কিন্তু সাউথ নর্থ। হ্যাঁ ওই যে একদম সাউথ নর্থ, মানে ওদিকে যেমন আমরা একডালিয়া দেখবো, সমাজসেবী দেখবো, বা ওই দিককার আর ভীষণ ভালো একটা গোখেলের একটা পুজো হতো। আর এদিকে এখনো পর্যন্ত ঠাকুর দেখা সম্পূর্ণ হয় না দুর্গাপুজো যদি বাগবাজারে না যায়। বাগবাজারের ওই প্রতিমা না দেখলে কিন্তু এখনো কোনো ঠাকুর দেখি বা না দেখলে মনে হয় ওই প্রতিমা না দেখলে যেন। আর একবার আমি গেছি ঠাকুর দেখতে, তখন ভোগটা শেষ হয়েছে, পর্দাটা দেওয়া থাকে, পর্দাটা খোলা হলো তো সেই মায়ের মুখ না মানে মানে মনে হলো সত্যিই তিনি তৃপ্ত। এত সুন্দর, এত সুন্দর। মানে এই ঠাকুরগুলো কিছু সাবেকি ঠাকুর, পুরনো বাড়ির ঠাকুর, আর ভীষণ হিংসা হয় তাদেরকে যাদের বাড়িতে পুজো হয়। আমার বাড়িতে 7 বছর পুজো হয়েছিল। 7 বছর বিয়ের আগে। তখন আমি গেরু, যিনি পুরুষ মশাই ছিলেন তার সাইজ ছিল এইটুকু। তিনি সেইভাবেই তার সদ্য পৈতে হয়েছে, ফলে তার এখন তখন তিনি তার হয়েছে যে তিনি পারেন। এবার তিনি তো কিছু জানেন না, তার বাবা ব্যস্ত, পরিষ্কার বললেন আমার মাকে যে আপনার মেয়ের পুজো তো আমার ছেলেকে দিয়ে করাতে পারেন, ওর গত বছর পৈতে হয়েছে। সে এলো, সে অন্য যখন দেখা হলো হাফ প্যান্ট আর শার্ট পরে আছে, এবার পুজো করতে এলো, তখন সে সেই ধুতিটি পরে, ছোট ধুতি বাবা কিনে দিয়েছে, গায়ে চেলির চাদর। আমার দিদা তো তার পাশে গ্যাঁট হয়ে বসেছে, এদের যে কিছু গোলমাল করলেই ধরবে। দুর্গা পুজো বলে কথা, যতই যাই করো, সে গুড়গুড়ে কি সুন্দর করে, আমার থেকে 2 বছর, মানে ও 2 মাসে রপ্ত করেছে, আমার থেকে 2 বছরের ছোট, বুঝলি তো। আমি প্রথমে খুব দিদি দিদি ভাব নিয়ে বসেছিলাম, আর দেখে না ও কি করে। এবার তারপর দেখি আমাকে সবাইকে ডাকছে তো, অঞ্জলি দিতে আসুন, এরকম একটা করে। এবার আমি বসে, আমাকে তখন পুরুত মশাই হয়ে, এবার আমাকে বলছে শোনো না দিদি আসুন, আপনার তো দেখি পুজোর মনই নেই। মানে এটা ওকে দেখাতে হবে, নইলে তো হবে না, গাম্ভীর্যটা পাত্তা পাবে না। এবার শেখার মধ্যে বোধহয় বাবা ওটাও শিখিয়েছিল গম্ভীরতা। এবং ওই যে 7 বছর পুজো হলো, ওকে প্রথম আমরা পেয়েছিলাম, আমাদের ফার্স্ট পুজো হয়েছিল তখন আমরা খর্দা বাড়িতে থাকি। তারপর 2 বছর খর্দায় পুজো হলো, বাকি 5 বছর বাবাকুইহাটির বাড়িতে হলো। খর্দা থেকেও আসতো ওখানে পুজো করতে। 7 বছরে সেও হয়ে গেল বড়, সেও এখন পপুলার পুরোহিত। এবং এখন তো সে নিশ্চয়ই পপুলার। এবং যখন 8 বছরের মাথায় আমরা আর কন্টিনিউ করতে পারলাম না, নানা কারণে সব অসুস্থ হয়ে গেল। তখন যখন ওদের বাড়ি থেকে জানানো হলো আগে যে আমরা আর পুজো করবো না, ও মা, সে তো তখন আবার হাফ প্যান্ট পরা, কি কাঁদছে। তখন বড় হয়নি তো, পুরোপুরি বড় হয়নি তো। না তো, ও যখন প্রথম কাজ করতেছে আমাদের বাড়িতে পুজো করতে, তখন ওর 11 বছর বয়স। 11 থেকে 18 হয়েছে। আর এই বড় হয়েছে, ওর তো এটা জীবনের একটা অ্যাচিভমেন্ট যে আমি একটা ফ্যামিলিতে এতগুলো বছর হতে পেরেছি। কেন তোমরা পুজো করবে না গো? কেন, কি হয়েছে? গাম্ভীর্য সব চলে গেছে কোথায়। আর আমার মা তাকে সে কত আদর টাদর করে, কিন্তু তারপর তার সঙ্গে খর্দা তো আর দেখা হয়নি। তারও হয়তো আর আমাদের মনে নেই, বা মনে থাকলেও সব ফিকে হয়ে গেছে। বলো দিদি। না তার আগে আমার একটা কথা বলতে হবে। কি? সেটা যে পুজোয় ঘোরা সব হলো। এবার আমার সেই ছোট্টবেলা থেকে বাড়ির সামনে পাড়ার পুজো হতো, পরে তো আবাসন টাবাসন হয়ে সেসব পুজো। কিন্তু ওই যে ছোট্টবেলায় নেশা ধরে গেল বন্দুক ফাটাতে, আর বন্দুক এখনো আমাকে এই বুড়ি বয়সেও সবাই দেখে আমি দাঁড়িয়ে আছি, যেখানে বেলুন ফাটাস 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 সরাতে পারবে না। অদ্ভুত নেশা। এই পুজো আসা মানে আমার ওটা কিন্তু ভেতরে ভেতরে শুরু, বেলুন ফাটাবো, এবার যাবো যেখানে পাবো সেখানেই। এই ফুচকা কোল্ড ড্রিঙ্কস এর থেকেও আমার মনে হয় বেলুন ফাটানো আমার বেশি। ওইটা আমারও। ওটা জানো তো কি দিদি, আমার মনে হয় ওটা তোমার নস্টালজিয়া। ওটা না তোমাকে তোমার ছেলেবেলার সঙ্গে তোমার রিলেট করিয়ে দেয়, রিলেট করে। আর ফাটাতে পারি তো পেছন থেকে সবাই বলে, আরে বাবা এটা বললি, এটা ফাটিয়ে দিলি। এইটা যে চাপড়ানিটা, ওইটা। এইবার গত বছর আমরা গেছি দীঘায় বেড়াতে,
আর শঙ্খ খুব বেলুন ফেলুন নিয়ে বন্দুক নিয়ে ফাটাফাট ফাটাচ্ছে, তারপর ও হঠাৎ দেখে ওর পাশে ও একটা তো মিস হচ্ছে, আমার হাতে বেলুন, এবার বেলুন ওয়ালাদেরও তো ওই কিছু থাকে বন্ধু করে দিল, ওই মাছি ফাছি একটু এ করে দেয়, সে তো আমি তো বাঁ হাত, এবার আমি যে বাঁ হাত ধরে ফাটাচ্ছি বাঁ চোখে দেখছি আমার কাছে অ্যাঙ্গেলটা পারফেক্ট হয়ে গেছে, ও তো ডান দিক থেকে ওটা সরিয়ে দিয়েছে যাতে মিস হয়, আর এইদিকে এসে না আমারটা পারফেক্ট লুক হয়ে গেছে, তুমি সবগুলো পারফেক্ট যেটা পাচ্ছি ঘাপ মাছি ঘাপ ঘাপ, বেলুন হলে আর দেবো না, আমি বলছি কেন দেবে না, তোমার কাছে বয়স আছে, শঙ্খ খুব ফাটাচ্ছিল, আবার এক হাতে ফাটাচ্ছিল, এরকম ডাউন কি হলো, কি করে ফাটাচ্ছ, কি করে ফাটাচ্ছ, পয়সাটা পাক, পয়সা নড়ে গেল, কি রে ভাই, এই আর না না অত পয়সা নেই আমি আর দিতে পারবো, তারপরে তুমি পুরো পারফেক্ট দেখতে পাচ্ছিলে। এই টিপ করাটা শিখিয়েছিল কিন্তু একজন বেলুনওয়ালাই, ওই শিখিয়ে দিয়েছিল এইটা দিয়ে এইটা জানলে সৎ ছিলেন। হ্যাঁ, ও ছোট বাচ্চা দেখছে যে ঠিক আছে শিখতে চাইছে, দাও শিখিয়ে দাও শিখিয়ে দাও। বলো দিদি তোমার অল্প বয়সের পুজোর গল্প শুনি। আমার ছোটবেলার পুজো মানে একদম এই সবের সঙ্গে একদম মিলবে না, তার কারণ হচ্ছে আমি গ্রামে মানুষ হয়েছি, সেখানকার পুজো একদম অন্যরকম, হ্যাঁ একদম অন্যরকম পুজো। আমাদের বেশ বড় বাড়ি, আমরা 9 ভাই বোন, হ্যাঁ আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, আমাদের বাড়িতে প্রতিদিন বেড়াতে যাওয়ার কথা একদমই নয়, ওঠেইনি, শুধু মানে ওরই মধ্যে আনন্দ করা। আমার বাবা এবং তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে পাড়ায় যে পুজো একটা ঠাকুর উঠতো, সেখানে সারাদিন পড়ে থাকতাম, আর সেই পুজোয় সে প্রতিদিন এক এক রকমের খাবার তৈরি হওয়া, তার মধ্যে বাড়িতে না, বাড়িতে আমাদের পুজো হতো না, ক্লাবে, বাড়িতে কিন্তু এক একদিন এক এক রকম খাওয়ার আয়োজন, বাইরে খাওয়া না বাড়িতেই। আর আমাদের আবার ষষ্ঠীর দিনে এইরকম নিয়ম ছিল, মানে এখানে আমি এই নিয়মটা দেখি না, ষষ্ঠীর দিনে এই দুর্গা টেপি বলে একটা ফল পাওয়া যায় এখানে, হ্যাঁ টেপি বলে, কিন্তু এখানে সেই ফলটা না কি নামে ডাকে আমি জানি না, আদৌ দেখিও না। হ্যাঁ, সেইটা ষষ্ঠীর দিন সকালে উঠে সবাই মানে বড়রা আর কি দুয়ারে দুয়ারে ফোঁটা দিত, মানে ওই দুর্গা টেপি দিয়ে, হ্যাঁ দুর্গা টেপি দিয়ে, টেপি ফলটার আমি নাম জানি না, কিন্তু আমাদের বাড়িতে দুয়ারে ফোঁটা হয়, হ্যাঁ দুয়ারে ফোঁটা হয়, দুর্গা টেপি হয় জানি না, ওই ফলটা দিয়ে, ওই ফলটা দিয়ে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা, এইটা ভোরের বেলা শাঁখ বাজানো, আর যে জল সইতে যাওয়া, যেটা কলা বউকে স্নান করানো, সে এক অপূর্ব মানে সৌন্দর্য তার গ্রামের, তার কারণ হচ্ছে যত স্ত্রীরা সব ঘোড়া কাঁখে নিয়ে এত সুন্দরভাবে লাইন ধরে যেত, সামনে ব্যান্ড একটা, পেছনে তাসা, হ্যাঁ আর সবাই, আর ছোটবেলায় আমরা তার শীতের পেছন পেছন যেতাম, খুব মজা হতো। গঙ্গায় পরের গল্পটা এসে শুনছি, তারাও গঙ্গায় কলাবউ ডুবুক, আমরা একটা ছোট্ট ব্রেক নেব, ঠিক আছে, তারপরে আমি কলাবউকে চান করি, ওপরে তুলছি, চা কফির ব্রেক, আপনারা তো জানেন গলা শুকিয়ে যায় আমার, আড্ডা মারতে মারতে সবাইকে খাওয়াই, চট করে চায়ের কাপ নিয়ে আসুন, আসছি ফিরে নিয়ে গল্প সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস ট্রুথ, সঙ্গে চা কফি, আপনাদের হাতেও নিশ্চয়ই তাই। আর আমি আর কথা বলে সময় নষ্ট করব না, গ্রামের পুজো সবে কলাবউ গঙ্গায় ডুবেছে, এবার হ্যাঁ গঙ্গায় কলাবউ স্নান করিয়ে আনলো, এর সঙ্গে আবার সব মানে সে লাইন ধরে পাড়ার গ্রামের বউরা সব বাড়ি থেকে ভোরের বেলা উঠে সব ডাকাডাকি শুরু করা, হ্যাঁ হ্যাঁ ব্যান্ড, পিছনে ব্যান্ড আর তাসা, সামনে পিছনে এরকম দুটোই থাকতো, অদ্ভুত। তারপরে অষ্টমীর দিনে আমাদের যেহেতু আমাদের সব চাষবাস ছিল গ্রামের, মানে চাকরির সঙ্গেও চাষবাস ছিল, আর অষ্টমীর দিনে খই বিলি করা হতো, খই, হ্যাঁ খই, এটা একজনের নাকি মানসিক ছিল, সে খই বিলি করতো, এই দেখেছি খই বিলি করতো, এটা গরিবদের বস্ত্রদান হতো আর খই বিলি হতো, এটা একটা বস্ত্র, হ্যাঁ এটা হলো অষ্টমীর দিন। এবার নবমীর দিনে আমরা এখানে যেরকম ঠাকুরের প্রসাদ যেরকম পাই সাধারণ সবাই পায় না, ওখানে আমাদের ওখানে ছিল দরিদ্র নারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা, মানে যারা মানে খুব দুস্থ মানুষ
তারাই শুধু এই খিচুড়িটা খেত, তাদের যে পেট ভরিয়ে খাওয়ানো হতো, সব সন্তানদের খাওয়ানো আর পেট ভরিয়ে খাওয়ানো হতো। আবার সেইগুলো দেখতে আমরা যেতাম, যে মানুষ কিভাবে খাচ্ছে দেখতে যেতাম, এইটা দরিদ্র নারায়ণ। আর এখানে পুজোতে যেমন দেখি যে শুধু ঠাকুর দেখছি, লাইটের কাজ দেখছি, বিভিন্ন রকম প্যান্ডেলের কাজ। আমাদের ওখানে কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি যে একটা লাইটিং হতো, যে আকাশ তারা বিভিন্ন রকম পাখি যাচ্ছে, সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এইরকম মানে লোক তখন ভিড় জমে যেত ওই সিন গুলো দেখার জন্য। এইরকম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলা একদম মানে গার্ড করে দেওয়া হতো। আর এটাও বোধহয় হতো যে ওই মন্দিরে প্যান্ডেলে যাওয়ার পথে বড় বড় লম্বা লম্বা টিউব লাইট, যেটা আমরা যাত্রায় দেখেছি, বড় রাস্তায় বড় বড় লম্বা লম্বা টিউব লাইট। আর একটা জিনিস থাকতো যেটা এখানে দেখি না, যেটা হলো কোন প্যান্ডেলে দেখতাম সাবিত্রী সত্যনারায়ণ, কোন প্যান্ডেলে দেখতাম বেহুলা লক্ষ্মী, এটা থাকতো। এবং স্ত্রীরা তাদেরকে করে ওটা শাঁখা, ওই পয়সা দিয়ে শাঁখা সিঁদুর এইসব কিনতো, একটা অদ্ভুত। আবার বিসর্জনের দিনেও সবাই মিষ্টি মুখ করতে যেত, ঠাকুরকে সবাই মিলে, সবাই গ্রামে সবাই মিলে। তবে তুমি যাই বলো, কিছু মনে করো না দিদি, এই সাবিত্রী এবং বেহুলা তাদের শাখা সিঁদুর যেমন নিয়েছে করেছিল, মাধবগড় খাঁড়ার আশীর্বাদ তো আজকাল তখন মেয়েরা তো নিলে পারতো, মানে এখন যেমন মেয়েরা আগে গিয়ে খাঁড়ার আশীর্বাদটাই মানে নেওয়া শুরু হয়েছে। মা তুলছে সালাম। একবার আমি নবমীর দিনে, ছোট তখন অনেক, খুব কেঁদে ফেলেছিলাম, মানে ঠাকুর বিসর্জন হয়ে যাবে, পুজোর যে আনন্দটা, মানে এত কেঁদে ফেলেছিলাম। মা চলে যাবার প্রত্যেক বছরই কাঁদতাম, আমার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে ক্লাবের পুজো আমাদের একবারে ঠাকুর দেখতে গিয়ে সেখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছি যে চলে যাবে ঠাকুর, চলে যাবে। দুর্গাপুজোর নবমীর দিন, দশমীর দিনে তো বিসর্জন হবে, আর আবার 1 বছর পরে অপেক্ষা করছি। এদিকে বাড়িতে কিন্তু দশমীর দিনে সন্দেশ, একটা জামা কাপড়ে, মানে তখন তো একটা জামাতেই যে কি খুশি ছোটবেলা। এখন সেই আমাদের সেই গ্রামেও পাল্টে গেছে সেই চরিত্র, এখন 5 দিনে 5টা হয়ে মন পোষে না। এইটা কিন্তু আমিও একটা কথা বলবো, আমরাও যখন ছোট ছিলাম তখন মানুষের মা না ওই ছিট কাপড় পাওয়া যেত, ওই কাপড়ে তো বিভিন্ন রকম জামা মা তৈরি করে দিত। এবং তখন আমাদের মধ্যে এটা ছিল না যে ওই মলে গিয়ে জামা কেনা, এইগুলো তখন আমাদের আর আমাদের নর্থে কি ছিল বলো, ওই যে হাতিবাগান, আরে বল না কি মার্কেট নর্থে, হাতিবাগানের আগে ডান হাতে যেখানে ব্লাউজ, সুভাষ কর্নার বা উত্তরা মার্কেট। আমি নর্থের, সেটা না হাওড়া তো খানিকটা তো নর্থের দিকে। নাকি 8 আনা পয়সা দিলে পুজোয় হাত খরচা হয়ে গেল আমাদের। সময়টা যেমন বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে এখনই তো বদলে গেছে। এখন মানে 8000 টাকা দিলেও হয় না। আচ্ছা, হাতির পালের গল্পটা এবার একটু শুনে নি। হ্যাঁ, হাতির পালটা, হাতির পাল যেটা হয়েছিল, সেই জঙ্গলটা কিরিবুরু বলে একটা জায়গা আছে, আছে ওইখান থেকে থলকাবাদ বলে একটা জায়গা আছে, হ্যাঁ উড়িষ্যার প্রচুর ভেতর দিকে যেতে হয়। এবং বাবা বিকেল 5টার সময় ঠিক করলো ওই কিরিবুরু থেকে আমরা থলকাবাদ যাব। থলকাবাদে এমন একটা জায়গা, সেখানে আমরা জেনেই যাচ্ছি যেখানে খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না, নাথিং, সেখানে কিছু নেই। বাবা হঠাৎ করে দেখলাম চাল ডালের বস্তা, পেঁয়াজের আলুর বস্তা সব নিয়ে একেবারে ওই বড় বড় যে গাড়িগুলো হয় ওঠা হলো। এবং আমরা যেহেতু 22 জন, সেহেতু বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম লোকজনেরা, তো মায়েরা একটা গাড়িতে গেছে, আমরা ছোটরা একটা গাড়িতে, বাবারা একটা গাড়িতে, এরকম অবস্থা। মায়েদের গাড়িটা বেরিয়ে গেছে, চলে গেছে। আমরা যখন যাচ্ছি, আমাদের আর বাবার গাড়িটার সামনে দাঁড় করিয়ে দিল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, যেতে দিচ্ছে না। কেন না, হাতি বেরিয়ে যাবে, আপনারা যাবেন না। তো বাবা কিভাবে তাকে রিকোয়েস্ট করে টোরে বললেন আমরা বেরিয়ে যাব। তো পারমিশন একটা পাওয়া গেল। কিছু দূর যাওয়ার পর আমরা গাড়ি তো ততক্ষণে অলরেডি বেরিয়ে গেছে এবং অনেকটা দূর চলেও গেছে, তো আমাদের যেতেই হবে সেক্ষেত্রে।
কিছুক্ষণ যাওয়ার পর একটা অদ্ভুত কর্মরানি আওয়াজ পাওয়া গেল, অদ্ভুত, মানে সেই আওয়াজটা আমরা জীবনে এখনো আমার কানে লেগে আছে, আমি ভুলবো না। মানে মনে হচ্ছে যেন সেই ঝড়ে একদম সামনে গাছগুলো মুড়ে গেলে যেরকম একটা আওয়াজ হয়, সে বিকট একটা আওয়াজ। এবং চোখের সামনে আমরা দেখতে পেলাম পুরো স্থির। ওখানে যে ড্রাইভার বললো আপনারা কেউ এভাবেও নড়বেন না, যেন পুতুল মনে হয় আপনাদেরকে। যদি কোনো রকম নড়াচড়া ওরা বুঝতে পারে এবং গাড়িটার কোনো মুভমেন্ট বুঝতে পারে, তাহলে জাস্ট সুর দিয়ে তুলে এভাবে ফেলে দেবে, কোথায় কি যাবে। মশা, আমি ঠিক এটাই ভাবছিলাম যে মশা কামড়ালে কি হবে, তার আর অস্তিত্বই পাওয়া যাবে না। ওইভাবে আমরা বসে আছি এবং দেখছি সামনে দিয়ে সারি সারি বুনো হাতি পাস করছে। মানে হাতির তলায় প্রাণ। না না, এই অভিজ্ঞতা আমারও হয়েছে জঙ্গলে। তখন যে লোকে বলে না হাতি দেখবো, সবাই যায়, মানে সুন্দরবন গেলেই বাঘ দেখবো, আর জঙ্গলে গেলে উত্তরবঙ্গে তো এখন সবাই হাতি দেখতে। হাতি দেখা যায় কি সাংঘাতিক, ঠিক এই মানে দূরে ওরকম জায়গায় দাঁড়িয়ে আছি আর আমাদের এইখানে জিপটা রয়েছে, মানে মনে হচ্ছে যে আর আর নেই, আর পৃথিবীতে আর নেই। দাঁতাল হাতি, দাঁতাল হাতি, ওইখান থেকে ছোট বাচ্চা হাতি, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওরা অত্যন্ত। আর এই বাচ্চার কেসেই তো আমাদের সর্বনাশ হয়ে গেল। কাজিরাঙায় গিয়ে তো গন্ডার দেখবো, গন্ডার দেখবো, ও মাসে আমরা হাতির পিঠে আছি। সে হাতিও মারাত্মক হাতি, সে পরে বলবো, এখন গল্প বলতে পরে পারি বলবো। সে ভয়ঙ্কর অত্যাচারিত হয়েছিল হাতির হাতে। যাই হোক, সে হাতি একটা এইটুকু মিষ্টির মতো গন্ডারের ছানা, হাতি তার কাছে গিয়ে তার গায়ে সুর বুলোচ্ছে, আর মা ও বিড়ি 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 বলে হাতিকে সমানে মেরে যায়, অঙ্কুশ দিয়ে এরকম করছে, বিড়ি বিড়ি বলে। বাচ্চা আছে বলে তো মাও আছে, মা তো এসে জাস্ট খড়গ দিয়ে হাতির পেটটা ফুটো করে দেবে। এবার আমরা টপাস টপাস করে পড়ে যাব, তারপর তো আমরা নেই। আর হাতিটার পরে শুনলাম ওর সদ্য বাচ্চা হয়েছে, ও তো বাচ্চাটাকে ওখানে রেখে এসেছে। এবং ওরা ভীষণ এই যে বাচ্চা দেখে আশেপাশেও মাকে দেখতে পায়নি, ও তার গায়ে হাত বুলোচ্ছে যে আহা বাবা ভয় নেই। বাচ্চাও তো করছে, আমরা তো শেষ। মা যদি আসে, দুই মায়ের যদি লড়াই বাঁধে, কি অশান্তি। এই বাচ্চা প্রত্যেকটা মানে এই রোমাঞ্চ আমরা মনে করি, কিন্তু এটা যে বাস্তবে কতখানি সাংঘাতিক, খুব সাংঘাতিক। কদিন আগে কদিন আগে খবরে পড়লাম যে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবেন বলে নিজের ছোট বাচ্চাকে মেরে জলে ফেলে দিয়েছেন মা। ভাবলাম, আমার সেই খবরটা শুনে মনে হলো যে মানে মানুষকে যেন জন্তু না বলা হয়, মানে মানুষ মানে বলে না মনুষ্য তেরো, এখন বলতে হবে মানুষ মানে জন্তু তেরো, মানে মানুষ জন্তুর বললে পরে না, আমার মনে হয় অপমান করা হবে জন্তুদের, প্রাণীদের। বাচ্চাদের প্রোটেকশনটা অনেক বেশি হয়, দেখবে তুমি হিউম্যান লেভেলের নিচে, সাব হিউম্যান লেভেলে বাচ্চাকে অনেক বেশি প্রোটেক্ট করে রাখে, যতদিন অবধি সে বাচ্চা থাকে, সে মাছের বাচ্চাও পর্যন্ত। একদম একদম, এও আমার নিজের চোখে দেখা। অ্যাকুয়ারিয়ামে বাচ্চা হয়েছে, সে মারা না বাবারা ঘিরে রেখে দিয়েছে বাচ্চাকে, বেরোতে মানে জলের ওপর দিয়ে উঁকি মেরে তবে তুমি বাচ্চা দেখতে পাচ্ছ, কাঁচের এপার থেকে দেখতে পাচ্ছ না, এরকম ঢাকা ঘেরা পুরো। কেন কুকুরের বাচ্চাগুলো যখন হয় ধারে ঘেঁষা হয় যায় তাদের ধারে কাছে, বাবা দুধ খায় যখন খুব সাবধানে যায়, একবার যদি একটু ব্যাপারে কামড়ে দেবে, বাচ্চাকে তো আঁকড়ে রাখা মায়ের কর্তব্য। ছোট্ট কবিতা বলে শুনবো, তোমার কবিতা শুনবো। তার আগে আমি যেটা বলতে চাইছি সেটা হলো দুখানা কথা। এখন আর একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, এগুলো সরাতে হবে। এতক্ষণ সামনে রাখলে আবার এক কাপ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা আড্ডা টপিকটা নিয়ে শুরু করেছিলাম যে আমরা পুজোয় বেড়াতে যাব না পুজোয় ঘরের কোণে থাকবো, মোটামুটি পুজোয় বেড়াতে যাব, পুজোর 4 দিনে বেড়াতে যাবো না সবাই মিলে নস্যাৎ করে দিয়েছে। বেড়াতে যাওয়া ক্যান্সেল, ঘরের কোণই ভালো উইথ দ্য পুজো। বাকি গল্প ফিরে এসে হবে, ছড়া শোনা হবে, কবিতা শোনা হবে, আরো অনেক গল্প শোনা হবে। একটা ছোট্ট ব্রেক, আসছি নিয়ে পরে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এসছি, টেবিল পরিষ্কার, বাড়তি কথা একদম যাব না। হাতির গল্প শোনা হয়ে গেছে, ছড়া শুনতে হবে, কবিতা শুনতে হবে। তার আগে মৌকে একটা ছোট্ট প্রশ্ন, মৌ বিয়ের পর কোথাও বেড়াতে যাসনি? হ্যাঁ, বিয়ের পর বেড়াতে গেছি, এবং সেটা হচ্ছে মুসৌরি। তো সেটা কোনো কথা নয়। তারপর কোনটা কোনো কথা নয়? এইটা কোনো কথা নয়।
কিন্তু তারপর যে বললি একটা কি সেটাই তো বলছি। ওটা শুনবো তো সেটা বেড়াতে গেছি মানে বেড়াতেই গেছি, কিন্তু গিয়ে যেটা হলো মানে দেখা গেল যে আমি ঘরবন্দি হয়েছিলাম ওখান থেকে, কারণ এত ফগ চতুর্দিকে ছিল। আর আমাদের হোটেলটার নাম ছিল হুইসপারিং উইন্ডো, একদম মানে যথার্থ নামটা। পুরো জানলা দিয়ে না পুরো ফগ ঢুকে আসছিল, একদম মেঘ মনে হচ্ছে একদম ঘরের ভেতর পুরো বিছানা ভিজে গেল। কোথায় বেড়াতে যাবি তারপরে? মাগো কিন্তু হানিমুন করতে গেছিলি না? পুজোর সময় এইটা না, ওটা তো যে প্রশ্নটা করলি যে আমি বিয়ের পর কোথায়, আচ্ছা আচ্ছা এইটার উত্তরটা দিলাম। আরে হানিমুনে বাইরে গেলে তো তোকে ঘরবন্দি করে রাখতে হবে। আমার মনে হয় জামাইবাবু ওইটা মেঘের সঙ্গে কনসার্ট করে, মেঘদূতের সঙ্গে কনসার্ট করে তবে তোকে নিয়ে গেছিল। একবার পুজোর সময় যেহেতু আমি নাচ দিয়ে শুরু করেছিলাম জীবনটা, তো তখন ওই বিভিন্ন দেশে গিয়ে নাচের প্রোগ্রাম করেছি আর কি। তো এইরকম একটা প্রোগ্রাম হয়েছিল পুজোর সময়, খুব মন খারাপ নিয়ে পুজো সময় বেরিয়েছিলাম। মা বললো দেখ প্রত্যেকবার তো কলকাতায় থাকিস, বাইরে গিয়ে দেখ না কিরকম লাগে, একটা মানে কলকাতার বাইরে গেলে তো একটা তো অন্যরকম লাগবে, দেখে আয় না কি হয়, পরে চেঞ্জ। ও মা, তখন আমাদের এখানে মহালয়াও হয়নি, আমি যখন রওনা হয়েছি শনিবার রোববার পড়েছে। তো আমরা গিয়েছিলাম মোস্ট প্রবাবলি প্রথমে নিউ ইয়র্কে, সেখানে গিয়েই দেখি পুজো। ও মা, ওদের তো ছুটির সময়, ওদের হচ্ছে শনি রবিবার, তখন উইকেন্ড পুজো সারা মাস করে এই রোববার দিনকে প্যাকিং হয়ে অন্য জায়গায় চলে গেল ঠাকুর করে, সেখানে গিয়ে পুজো। আবার আমরা যখন সেখানে গিয়ে দেখলাম ওখানে পুজো হচ্ছে, মানে 4 সপ্তাহে শনিবার রোববার আমি 4 বার পুজো দেখেছি। আর ওখানে তো 2 দিনে 4 দিনের পুজো হয়ে যায়, মুভিং পুজো। হ্যাঁ, মানে যে কি মানে প্রথম সেই বলে না ফার্স্ট লাইন আর লাস্ট লাইন বলো, সেই রকম। কিন্তু খুব যত্ন করে পুজোটা ওনারা করেন, মানে প্রচুর পুজো হয়। আর এই যে প্যাক করে যে মূর্তি চলে যায়, এটা মিষ্টিও ভালো জানবে। এখন স্টুডিওতে মানে আমাদের সিরিয়ালে তো এখন পুজো পার্বণ লেগেই থাকে। তো এই স্টুডিও থেকে দুর্গা মূর্তি চলে গেল, একই মূর্তি কিন্তু এই স্টুডিও একদমই তাই। এটা তো আমাদের হই, একটা সময় পর মা বলেন ছেড়ে দে মা, কেঁদে আর পুজো করিস না, অনেক হয়েছে মা, প্রচুর পুজো থাকবে। আচ্ছা, আমরা ছোট্ট একটুখানি এবার এন্টারটেইনড হব। পুজো মানেই 7 সকালে বীরেন বাবুর গলা, পুজো মানেই শিশির ভেজা শিউলি বকুল তলা, পুজো মানেই বেরিয়ে পড়া দঙ্গলে দঙ্গলে, পুজো মানেই হারিয়ে যাওয়া পাহাড়ে জঙ্গলে, পুজো মানেই রাস্তা জোড়া আলোর রোশনাই, ইচ্ছে মতো প্রেম করে যাও একটুও দোষ নাই, পুজো মানেই পুজো সংখ্যা পুজোর বাজার মাথায়, কেউ বা আবার ডুবে থাকে উপন্যাসের পাতায়, পুজো মানে বাইরে খাওয়া মাটন বিরিয়ানি, প্যান্ডেলেতে মেকি শাহরুখ কাজল এবং রানী, পুজো মানে সাজ সাজ রব প্যান্ডেলে প্যান্ডেলে, এশিয়ান কাপ পেতেই হবে সাজাও তবে ঢেলে, জাঁকজমকের পাল্লা দেখে অবাক ইঁদুর পেঁচাও, আসছে বছর আবার হবে বলে সবাই চেঁচাও। কার লেখা? এটা অভিক বসুর লেখা পুজো মানে। কি ভালো দিদি, তুমি আমাদের কিছু শোনাও। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, 2টি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নামছে গঙ্গায়।
আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। পুরো কবিতাটার মধ্যে দুটো লাইন বড় প্রয়োজন, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে সেই সিঁড়িটা পরিষ্কার থাকা খুব দরকার। আজকাল চারপাশে এই মানসিকতার মানুষদের বড় অভাব হয়ে পড়েছে। আর কারা করছে? হ্যাঁ, পরিষ্কার করছে যারা, তারাই তো মোছে, তারাই তো করে, তারাই তো মুছবে। আজকে নিজের সবকিছু ছেড়ে সেই মানুষগুলো এসেছেন। আচ্ছা, এটা তো আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি প্রথম এলাম এখানে স্টুডিওতে ঢুকেই, মানে গেট দিয়ে ঢুকেই গেস্ট রুমে বসে মেকআপ রুমে গিয়ে এখানে এসে আমার যেটা মনে হয়েছে সেই ফিলিংসটা আমার বলতে ইচ্ছে করছে যে এত পরিচ্ছন্ন, হ্যাঁ, এত পরিষ্কার, এত তকতকে, মানে একটা না মন্দিরের মতো যেটা মানুষ ঢোকে, এই ফিলিংসটা হয়েছে। মানে আমরা বুঝতে পারি পূর্ব একটা সেট, আমি ঢুকে আমি ছবি তুললাম, এত পরিচ্ছন্ন মানে অনেক জায়গায় দেখি না। আর এখানে আমি এই যে কদিন এসেছি, এখন তো আমি এই চ্যানেলের একটা অংশ নিজেকে মনে করি, এনারা হয়তো মনে করেন। তো আমি যতবার এখানে এসেছি না, ততবার আমি দুটো তিনটে জিনিস দেখেছি। সেটা প্রথমত হচ্ছে এখানকার একদম টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল অবধি প্রত্যেকে ভীষণ কেয়ারিং, সেই জন্য প্রচন্ড কেয়ারিং, এবং শুধু আউটসাইডারদের প্রতি বা নিজেদের প্রতি নয়, পুরো অফিসটাকে তারা নিজেদের বলে মনে করে। ওই জন্য না এত পরিষ্কার, মানে কোথাও নোংরা, মন ভালো হয়ে গেল। এখানে যেমন একদিন নিরামিষ হয়, নিরামিষ আমিষ ঢোকে না এখানে। আর ইন জেনারেলি এটা এখানে যেটা হয় সেটা একটা খাবার ক্যান্টিন আছে, চা খাবার জায়গা আছে, মানে না সব আলাদা আলাদা। ওই ঘরের মধ্যে খাবার নিয়ে এসে একটু থালা এখানে রেখে দিলাম, এখানে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। মানে এইটা আমার খুব ভালো, এবং প্রত্যেকের এটা মেনে চলেন, বিশ্বাস করেন যে একটা জিনিস যেটা তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, যাতে তুমি যাপন করছো, সেটা যদি পরিচ্ছন্নতার কথাই মনে হলো, সেটা যদি পরিচ্ছন্ন না হয় তাহলে যাপনটাও বড় অপরিচ্ছন্ন হয়ে যায়। সেই জায়গাটা, সেই স্থানটা পরিচ্ছন্ন আমার মন ভরে গেছে। এবং একইভাবে আমি বলি যে আমরা যে সমাজে বিলং করছি, আমরা যে মানসিকতায় বিলং করছি, যে পরিমণ্ডলে বিলং করছি, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাই না পারি, তাহলে বলেন একদম মনন এবং যাপন দুটোই পরিষ্কার, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ওই সিঁড়ি দিয়ে যখন উঠবে না, সব আগে আমাদেরই বদনাম করবে যে কোথায় কিভাবে ফেলে রেখে গেছো আমাদের। তো এইগুলো তো জানি না এখন কজন আর ভাবছেন, কজন কি করছেন। তবে আমরা যারা ভাবি, আমরা ভারী মানে দীর্ণ হয়ে আছি মনে মনে, এটা খুব সত্যি কথা। সত্যি, যেটা না পারা যায় না, ক্ষমতার বাইরে। আচ্ছা, এবার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আড্ডার সময় তো ফুরিয়েই এসছে, বেশিক্ষণ আর নেই, এরা সময় দেয় না আড্ডা মারা, কি বলবো আর। মানে আড্ডা, আসলে আড্ডা তো ফুরোয় না। হ্যাঁ, আর যদি বাঙালির আড্ডা, হ্যাঁ সেটা যদি বাঙালির মেয়েদের আড্ডা হয়, বিশেষ করে পুজোর আবার। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছে করছে তোমাদের কাছে, সেটা হচ্ছে তাহলে এখন তোমরা পুজো কি করে কাটাও? তুমি বলো। এখন তো তুমি শহরে। হ্যাঁ, এখন শহরে। এখন আমি বেড়াতে যাই না, ব্যাস 3টে 4টে 5টা করে শাড়ি হয়। হ্যাঁ, তা ঠাকুর দেখতে বেরোয়? হ্যাঁ, অবশ্যই ঠাকুর দেখতে বেরোই আমি, আমার হাজবেন্ড। এবং পুজোর সময় আমাদের একটা বিশেষ মানে অনুষ্ঠান পরে, আমি আর আমার হাজবেন্ড দুজনেই শ্রুতি নাটক আবৃত্তি করি, যৌথ আবৃত্তি করি, দুজনেই প্যান্ডেলে অনুষ্ঠান করি। পুজোর ফাংশনে চলে, ওই সূত্রে সব নতুন শাড়িগুলো পরাও হয়ে যায়। আবার দুজনে যেদিনে অনুষ্ঠান থাকে না সেদিনে আবার মানে ঠাকুর দেখতে বেরোই। মানে পূজা মানে পুরো জোড়ায় জোড়ায়। সুবিধা কি বলতো, এখন কপত হচ্ছে যে ওর প্রোগ্রাম আছে, ও চলে গেল, বড় গালে হাত দিয়ে না না এনেছে তো, বসেও আছে। ওই দেখো সঙ্গে করে নিয়েছে দাদাকে, ও বাবা, লোকে মন্ত্র পাঠ করে মিল করিয়ে দেয়। তো আমাদের বিয়ে হয়েছে কিন্তু মন্ত্র পাঠ করে হয়নি, ওই জন্যই মিল হয়েছে। কিন্তু
ভাগ্যিস মন্ত্রটা পাঠ করোনি। তো হ্যাঁ, তোমরা কবিতা পাঠ করে মন্ত্র পাঠ করেছো। কবিতা শুনেই পছন্দ করেছি। সেটা তো দারুণ শুনতে গিয়ে কবিতা শুনেই ওটা পছন্দ মন্ত্র করেছি। থেকে অনেক ওপরে যায়। অনেক ওপরে যায়। আর তোমার এখন পুজো কি করে কাটে? আমার পুজো এখন বাড়িতে কাটে খানিকটা। আগে ফ্ল্যাটে নিচে পুজো হতো, খুব মনে হতো যেন একটা যে আফসোস ছিল না, বাড়ির পুজো পাইনি, সেই সবটাই দায়িত্ব এসে পড়তো, প্রচুর কাজও করতাম। সেইটা বন্ধুর অফিসের পুজো হয়, সেখানে তো আমরা সবাই যাই না, সেইখানে একটা বিরাট ফাংশন প্রত্যেক দিন, সেখানেও যেতে হয়। আর ওই আর কিছু না হোক, বাগবাজারের ঠাকুরটি দেখবো, কলেজ স্কোয়ারের ঠাকুরটি দেখবো, এইটা থাকে, মুদিয়ালির ঠাকুরটা দেখবো, এটা চলতেই থাকে। তোর? আমার ওই যে ছোটবেলাকার ব্যাপারটা কিন্তু আমি না ধরে রেখেছি। আমার কাছে এজ ইজ নট জাস্ট এ নাম্বার। একদম সবার কাছে ভাই। এবং আমার ছেলে মেয়ের বয়স বাড়ছে, আমার কিন্তু বাড়ছে না, মনে হয়। তো দেখে বোঝাই যাচ্ছে না বয়স বেড়েছে না। একদম আমি মনে করি না, আমার যত বেশি দিন যাচ্ছে আমি আরো কালারফুল বন্দুক ফাটাতে চাচ্ছি। এবার আমি কিন্তু ওই তখনও বন্দুক ফাটাতাম, এখনো ওই মেলায় যাবই, নাগরদোলা চলবে। এখন এই বড়গুলো চড়তে একটু ভয় লাগে, হয়েছে না আজকাল বড় বড় গুলো, ওটা একটু ভয় লাগে। আদারওয়াইজ আমি করবোই, এনজয়। আর একটা যেটা, হ্যাঁ, ঠাকুর তো দেখবোই, মেয়েদের নিয়ে, সবাইকে নিয়ে, মানে 2 মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাবো, যাবই। প্লাস এখন যেটা হয়েছে, আমার নতুন যেটা অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে আমার একটা অডিটোরিয়াম আছে বাড়িতে, সেখানে আমরা গেছি। আচ্ছা, হ্যাঁ, ছোটই অডিটোরিয়াম, 200 জনের মতো বসতে পারে লোক। তো সেখানে থিয়েটার ফেস্টিভ্যাল হয়। পুজোর সময় ছুটিটা পেত, এবং সেই সময় বাবা কিন্তু নাটকটা আমাকে দেখ, আমার সবকিছু ইন্টারেস্টের এই জায়গাটার ইন্টারেস্টের পেছনে কিন্তু বাবার এই নাটক দেখা। আমরা অনেক গল্পও শুনেছি যে বাবা। যাই হোক, এবার একটা জিনিস মিষ্টু, মানে আমাদের কিন্তু যখন আমি দীর্ঘদিন বহুরূপীতে অভিনয় করেছি, পুজোর সময়টা ছুটি। এখনো কিন্তু স্টুডিও পাড়াগুলো সব বসে থাকে না, কবে শুটিং শেষ হবে সবাই কিন্তু, মানে আমি দেখেছি সবাই প্ল্যান করে রাখে এই সময় থেকে ছুটি পড়বে, ওই ছুটিটা কিন্তু ওই অবকাশটা ছুটি 21 তারিখ থেকেই আমাদের আমার ছুটি দিতে বল। আজকে আমাদের আড্ডারও ছুটি, আর সময় দেবে না। তোমরা আমাদের এখানে এলে, এত হই হই করলে, ওই জন্য তোমাদের একটা ছোট্ট গিফট তোমাদের দেবে আবরণ। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির অসামান্য সব শাড়ির সম্ভার, আর সেই সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির বৈচিত্র্যে ভরপুর। আর পুরুষদের জন্য অসাধারণ কালেকশন তো আছেই, তাই আবরণ সারাক্ষণ। আবরণের তরফ থেকে তোমাদের হাতে মিষ্টি মিষ্টি গিফটগুলো তুলে দেবে আমাদের টিমের একটা মিষ্টি মেয়ে, তার নাম হচ্ছে তানিয়া। তুমি নাও দিদি। আমি দাঁড়ালাম না। না, দাঁড়াতে হবে না। বাবুর গলা দিদি, তখন কিন্তু পড়াশোনায় তো কম্পিটিশন ছিল, এখনকার বাচ্চা। ভালো থাকবেন সবাই, পুজোর কটা দিন খুব ভালো থাকবেন, যে কটা দিন হাতে আছে আরো আনন্দে থাকবেন, শান্তিতে থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হবে নিয়মিত, ঠিক যে সময় আমাদের দেখা হয়ে যায়, যে কটা দিনে। সঙ্গে থাকুন, পুজো ভালো কাটুক। আসবো পরে নিয়ে আবার গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। তোমাদের অনেক ধন্যবাদ।